হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের পুজোর ছুটি নিশ্চয়ই ভালোই কেটেছে। তো আমি আজকে আবার একটি নতুন লেসন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা যে লেসনটা পড়ব, লেসন 6, আ পোয়েম, দ্য সি, রিটেন বাই জেমস রিভস। ওকে, চলো শুরু করা যাক। John Morris Reeves was a British writer, principally known for his plays, poetry, and contribution in children literature. মূলত নাটক, কবিতা বা শিশু সাহিত্য এইগুলো লেখার জন্যই জেমস রিভস উনি জনপ্রিয় বা বিখ্যাত ছিলেন। He was born in the year 1909 in London, England. From the very childhood, he was a very good student, and after completing his education, he taught English literature and language in many schools and also in teachers training college. পড়াশোনা শেষ করার পর তিনি ইংরাজি ভাষা ও সাহিত্যের শিক্ষকতা করেন। তিনি বেশ কিছু স্কুলে শিক্ষক হিসাবে কাজ করেন। এছাড়াও টিচার্স ট্রেনিং কলেজ, যেখানে ধরো টিচার হওয়ার জন্য যে ট্রেনিং দেওয়া হয়, সেই সমস্ত কলেজেও তিনি শিক্ষকতা করেন। Later he became a great author as well as editor also. He published various books both for children and adult. শুধুমাত্র যে তিনি লেখালেখি করতেন তা নয়, তিনি প্রিন্টিং পাবলিকেশনস এর সঙ্গেও যুক্ত হন এবং তিনি বড়দের জন্য এবং ছোটদের জন্য উভয়ের জন্যই তিনি বিভিন্ন ধরনের বই পাবলিশ করেন। He published books including poetry, stories, anthologies. Anthologies means collection of stories or poems, মানে একগুচ্ছ কবিতা বা গল্পের সংকলন, সেটা কি অ্যান্থোলজি বলা হয়। এই ধরনের বিভিন্ন বই তিনি পাবলিশ করেন। Among his important writings we find The Imprisoned Sea, The Statue, Poems and Paraphrases, The Wandering Moon and Other Poems, etc. He died in the year 1978 in England at the age of 86. Now come to his poem, The Sea, which is in your syllabus. Okay? At first, we have to know what type of poem the sea is. The sea is, no doubt, a romantic poem related to the beauty, powerful approach, attractiveness of Mother Nature. কি বললাম আমি? সি। সি মানে কি? সমুদ্র। তোমরা অনেকেই দীঘা বা পুরী বেড়াতে গেছো। তোমাদের প্রত্যেকেরই সমুদ্র দেখার বা সমুদ্র কেমন হয় সেটা সম্পর্কে কম বেশি অভিজ্ঞতা রয়েছে। The sea is a part of nature and nature is called the mother nature. নেচার মানে প্রকৃতিকে আমরা কি বলে থাকি? প্রকৃতি মা বলে থাকি। সি হচ্ছে এই মাদার নেচার বা প্রকৃতি মায়ের একটা অংশ, একটা পার্ট। And in this poem, the poet describes the beauties, attractiveness, powerful approach of mother nature. সমুদ্রের যে সৌন্দর্য, তার যে ভয়ঙ্কর একটা তেজ, তার যে আকর্ষণীয় ক্ষমতা, এই সবকিছু সম্পর্কে কবি আমাদের ডেসক্রাইব করেছেন। That's why this poem is the example of romantic poem. Romantic. Romantic in literature means the love of beauty, the love of nature. প্রকৃতিকে ভালোবাসা, সৌন্দর্যকে ভালোবাসা, এই বিষয়টাকেই সাহিত্যে রোম্যান্টিসিজম বলা হয়ে থাকে। And in this poem, the poet
compares the sea with a dog in many occasions. কবি এখানে সমুদ্রের সঙ্গে একটি কুকুরের তুলনা করেছেন বিভিন্নভাবে, এবং কিভাবে তুলনা করেছেন সেটা আমরা যখন কবিতাটা পড়বো আমরা আস্তে আস্তে দেখব। And the poem is divided into 3 stanzas. The first stanza containing lines, the second stanza containing 5 lines, and the third one containing 6 lines. Okay. Now come to the central theme of the poem. I have already told you that the poet here compares the sea with a dog, and in the 3 stanzas of the poem, the poet compares the sea with a dog in 3 different ways. In the very first stanza, we see that here the powerful, the violent sea is like a hungry dog. সমুদ্রের যে বিভৎসতা, সমুদ্রের যে ভয়ঙ্করতা, সমুদ্রের যে ক্ষমতা, সমুদ্র কি ভীষণ পাওয়ারফুল। ধরো তুমি বা যে কেউ যদি সমুদ্রের কাছে যায়, সমুদ্রের ঢেউগুলো যেভাবে আছড়ে পড়ে এবং সে ঢেউয়ের মাধ্যমে যা কিছু ভাসিয়ে নিয়ে চলে যেতে পারে। তো সমুদ্র একটা, যখন আমরা রাত্রিবেলা দেখি বা যখন ঝড় ওঠে তখন সমুদ্রের ভয়ঙ্কর রূপ আরো বেশি করে প্রতিভাত হয় আমাদের সামনে। তো এই যে সমুদ্রের যে ভয়ঙ্করতাটা বা সমুদ্রের যে ক্ষমতা, সেটাকে উনি একটি হাংরি ডগের সঙ্গে, ক্ষুধার্ত কুকুরের সঙ্গে তুলনা করেছেন প্রথম স্তবকে। ক্ষুধার্ত কুকুর কেমন হয়? সে ভীষণ ক্ষিপ্র হয়, সে হাতের সামনে যা পায় তাই সে চেবোতে থাকে, তাই সে খেতে থাকে, সে লোকজনকে তাড়া করে, তাদেরকে মানে প্রচন্ড বেশি ক্ষুধার্ত হলে যাকে পায় তাকেই কুকুর কামড়ে দেয়। এই যে তার ক্ষিপ্রতা, সমুদ্রের ক্ষিপ্রতা এবং ক্ষুধার্ত কুকুরের ক্ষিপ্রতা কোথাও যেন এখানে মিলেমিশে এক হয়ে গেছে। ইন দ্য ভেরি সেকেন্ড স্ট্যান্জা, দ্য রোরিং সি ইজ কম্পেয়ার টু আ হাউলিং ডগ। সমুদ্রের যে গর্জন এবং কুকুরের যে গর্জন, কুকুরের যে আওয়াজ, কুকুর যে বার্কিং অফ ডগস উইচ উই কল হাউলিং, সেইটা কম্পেয়ার করা হয়েছে সেকেন্ড স্ট্যান্জা। And in the third stanza, the quiet sea is compared to a sleeping dog. সমুদ্র যখন শান্ত থাকে, সমুদ্রে যখন সেভাবে ঝড় নেই বা সেভাবে গর্জন নেই, সেই বিষয়টাকে একটা স্লিপিং ডগ বা একটা ঘুমন্ত কুকুরের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। And in this poem, the poet uses various types of figures of speeches. And now we have to know what is figure of speech or figures of speeches. Actually, figure of speech is a word or phrase which is used to denote any kind of literary style. কবিতা বা গদ্য লেখার ক্ষেত্রে ফিগার অফ স্পিচ হলো সাহিত্যের একটি ধারা, বা বলা যেতে পারে সাহিত্যের একটা স্টাইল। কোনো শব্দ বা কোনো ফ্রেজ, শব্দবন্ধ, সেটাকে এমন ভাবেই লেখা হচ্ছে যে সেই লেখার মধ্যে একটা আলাদা মাধুর্যের প্রকাশ পাচ্ছে। এই ধরনের লেখার যে স্টাইল, তাকে আমরা ফিগার অফ স্পিচ বলি। যেমন ধরো, ইন দিস পোয়েম দ্য সি ইজ কম্পেয়ার টু আ ডগ। এই যে সমুদ্রকে কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে, দিস ইজ কল্ড মেটাফোর, METAPHOR, metaphor. And metaphor is one kind of figure of speech. What is metaphor? When in a writing we find an implied comparison, this is called metaphor. যখন আমরা কোনো একটা লেখার মধ্যে কারোর সঙ্গে কারোর তুলনা খুঁজে পাই এবং তুলনাটা খুব গভীরে নিহিত থাকে, তখন তাকে বলা হয় মেটাফোর। যেমন এখানে সমুদ্রকে কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে, সুতরাং
এইটা হচ্ছে এই যে বিষয়টা, এই যে তুলনা করা হয়েছে, এই যে বিষয়টা, এটা হচ্ছে একটা ফিগার অফ স্পিচ যেটাকে আমরা বলছি মেটাফোর। এই ধরনের আরো কিছু ফিগার অফ স্পিচ এই কবিতায় ব্যবহৃত হয়েছে। কি কি সেগুলো? ধরো অ্যালিটারেশন, যেখানে দুটো কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন হচ্ছে, দুটো বা দুয়ের বেশি। ওনোম্যাটোপোইয়া, সেটা হচ্ছে একটা সাউন্ড এফেক্ট। অ্যাজোনেন্স, সেটা একটা রিদমিক এফেক্ট। এগুলো কি আমি ডিটেলসে বলবো তোমাদের কবিতাটা পড়ানোর সময়। And if we explain the title of the poem, we find that the movement, characteristic, sounds and action, and even the sleeping approach of both the sea and the dog is compared here. এত কিছু বিষয় সমুদ্র এবং কুকুরের তুলনা করা হয়েছে। কি কি বিষয়? মুভমেন্ট, স্লিপিং অ্যাপ্রোচ, ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য, সাউন্ডস অ্যান্ড অ্যাকশন তাদের সাউন্ড, তাদের অঙ্গভঙ্গি ইত্যাদি। অ্যান্ড ফ্রম অল দিস পার্সপেক্টিভ দ্য টাইটেল অফ দ্য পোয়েম is appropriate and justified. And now I read the poem and you just listen it carefully. The sea is a hungry dog, giant and grey. He rolls on the beach all day with his clashing teeth and shaggy jaws. Hour upon hour he gnaws the rumbling, tumbling stones, and bones, the giant sea dog moans, licking his greasy paws. And when the night wind roars and the moon rocks in the stormy cloud, he bounds his feet and snuffs and snips, shaking his wet sides over the cliffs, and howls and hollows long and loud. But on quiet days in May or June, when even the grasses of the dune play no more their ready tune, with his head between his paws, he lies on the sandy shores, so quiet, he scarcely snores. Now come to the explanation of the poem. The sea is a hungry dog, giant and grey. In the very first stanza, I have already told you that the powerful and violent sea is compared to a hungry dog, which is the example of metaphor. Okay? When in a metaphor is a kind of figure of speech when there we find an implied comparison. আমরা কি দেখেছি প্রথম লাইনে? যে প্রচন্ড শক্তিশালী এবং ক্ষমতাশালী যে সমুদ্র, তাকে একটি ক্ষুধার্ত কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। এবং সি আরো কিরকম? জায়ান্ট অ্যান্ড গ্রে। দ্য সি লুকস লাইক আ জায়ান্ট। জায়ান্ট মিনস দৈত্য। দৈত্যের মতো মনে হয়েছে কবির কাকে? না, সমুদ্রকে। এবং হোয়াট ইজ দ্য কালার অফ দ্য সি? ইট ইজ অফ গ্রে। দ্যাট মিনস here in the first two lines the poet describes the shapes and size and also the color of the sea, and which is just like a dog. তোমরা দেখেছো যে অ্যালসেশিয়ান বা আরো যে বড় বড় দৈত্যাকৃতির কুকুরগুলো, তাদের অনেকের কালার গ্রে হয়। ঠিক সেরকম ভাবে কবি এখানে পাওয়ারফুল এবং ভায়োলেন্ট সি এর সঙ্গে হাংরি ডগের ক্ষুধার্ত কুকুরের তুলনা করেছেন। And now come to the fact giant and grey. Giant G, grey G. That means in the very second line we find the repetition of same consonant in both the words. G এই কনসোনেন্টটার রিপিটেশন হয়েছে সেকেন্ড লাইনের পরপর দুটো ওয়ার্ডের মধ্যে, and this is called alliteration, যেটাকে বাংলায় আমরা বলি অনুপ্রাস। এই যে একই
কনসোনেন্টের দুবার রিপিটেশন হলো, দুবার সেটা পুনরাবৃত্তি হলো দুটো শব্দের মধ্যে, এটা কি একটা সাউন্ড এফেক্ট তৈরি করছে আমাদের মাইন্ডের মধ্যে যখন আমরা পড়ছি। এবং এটা হচ্ছে একটা লিটারারি স্টাইল, একটা লিটারেচার লেখার একটা স্টাইল। এটা হচ্ছে একটা ফিগার অফ স্পিচ, যেটাকে আমরা বলে থাকি অ্যালিটারেশন বা অনুপ্রাস। অ্যালিটারেশন, ALLITERATION, এরকম আরো বেশ কিছু অ্যালিটারেশনের উদাহরণ আমরা পরে পাবো। He rolls on the beach all day with his clashing teeth and shaggy jaws. Hours upon hours he gnaws the rumbling, stumbling stones and bones. কি বলছেন কবি? He rolls on the beach all day. The giant-like grey sea is rolling to the beach throughout the whole day. সারা দিন ধরে সমুদ্র, স্যান্ডস অফ দ্য বিচ, সমুদ্র বিচের যে সি বিচের যে স্যান্ডস, মানে যে ধরো তোমার কি বলবো বালি, সেই বালির ওপর সারা দিন ধরে সে কন্টিনিউয়াসলি রোল করে যায়, সে কন্টিনিউয়াসলি পাক খেয়ে যায়। মানে কি, এই যে ঢেউগুলো আছড়ে পড়ছে সেটাকে রোলিং অফ দ্য সি বলা হচ্ছে। জায়ান্ট লাইক গ্রে সি ইজ রোলিং থ্রু আউট দ্য হোল ডে টু দ্য স্যান্ডস অফ দ্য বিচ। ওকে, with his clashing teeth and saggy jaws, hours upon hours he gnaws. কি বলছেন কবি? With his clashing teeth, clashing means sharp, and shaggy jaws, rough. তার শার্প টিথ, মানে সমুদ্রকে তো কুকুরের সঙ্গে তুলনা করা হচ্ছে, তার মানে সমুদ্রের অবয়বটা মনে হচ্ছে কুকুরের মতন। কুকুর, একটা ক্ষুধার্ত কুকুরের কি থাকে, সে তার ক্ষুধার্ত কুকুর কি করে, সে তার তীক্ষ্ণ দাঁত আর রাফ জ, স্যাগি জজ মানে রাফ রুক্ষ চোয়াল নিয়ে সে কি করে, আওয়ার্স আপন আওয়ার্স হি নজ, ঘন্টার পর ঘন্টা ধরে হি নজ মানে চিবোতে থাকে। কি চিবোতে থাকে? দ্য রামলিং টাম্বলিং স্টোনস অ্যান্ড বোনস। কুকুর কি চিবোয়? মাংসের হাড় চিবোয়, বোন মানে হাড়। ঠিক যেভাবে ইন সাচ ওয়ে উইথ হিজ শার্প টিথ and rough jaws, our dog is biting and chewing the bones of meat. The sea crashes upon the stones near the sea beach. ঠিক যেরকম ভাবে তার তীক্ষ্ণ দাঁত এবং রুক্ষ চোয়াল দিয়ে কুকুর মাংসের হাড়গুলো চিবোতে থাকে, ঠিক তেমন ভাবেই ভয়ঙ্কর সমুদ্র তার এই রুক্ষ দাঁত এবং রাফ জ দিয়ে কি করে, সমুদ্রের যে সি বিচ, সেই সি বিচের কাছে যে স্টোন অনেক সময় থাকে না, পাহাড়ের টুকরো, পাথরের টুকরো, এইসব, সেই স্টোনের ওপর সে আছড়ে পড়ে। ক্র্যাশেস আপন দ্য স্টোনস অফ দ্য সি বিচ with the sound of rumbling, tumbling. Now see, here the figures of speech alliteration is also used. Rumbling, tumbling, repetition of L sounds. And there are another two figures of speech is also used here. What are this? এই যে আমরা যখন বলছি রামব্লিং টাম্বলিং, তখন কি একটা রিদমিক এফেক্ট তৈরি হচ্ছে, একটা ছন্দ তৈরি হচ্ছে। Any sounds words which creates a rhythm, it is called assonance. ASSONENCE. Assonance is one kind of figure of speech. এই figure of speechটাও এখানে রয়েছে assonance. রামব্লিং শব্দের অ্যাকচুয়াল অর্থ হচ্ছে মেকিং কন্টিনিউয়াস সাউন্ড, আর টাম্বলিং হচ্ছে উল্টে পাল্টে যাওয়া বা গড়াগড়ি খাওয়া। তো এই রামব্লিং টাম্বলিং এই শব্দের মধ্যে এটা একটা সাউন্ড ওয়ার্ডস। যখন পাথর গড়াগড়ি খায় বা সমুদ্রের জল আছড়ে পড়ে পাথরের ওপর, তখন যেরকম শব্দটা হয়, যে শব্দটা আমরা কানের মধ্যে শুনি, একটা কিরকম যে পাথরের সঙ্গে পাথরের ঠোকাঠুকি বা পাথরের সঙ্গে জলের ঘর্ষণের পর যে শব্দটা হয়, সেই শব্দটার অনেকটা ওই সাউন্ডটা রামব্লিং টাম্বলিং এই ধরনের শোনায়।
So the figure of speech onomatopoeia is also used here. Onomatopoeia, onomatopoeia, onomatopoeia. এটা কি? যখন কোনো একটা সাউন্ড ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশনটা জাস্ট সেই সাউন্ডের মতো হয়, তখন তাকে ওনোম্যাটোপোইয়া বলে। তো এখানে তাহলে আমরা দেখলাম এই রামলিং টামলিং এই দুটো কথার মধ্যে অ্যালিটারেশনস, অ্যাজোনেন্স এন্ড ওনোম্যাটোপোইয়া এই তিন ধরনের ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। এবং বিষয়টা কি বলছে? ইন সাচ ওয়ে আ ডগ বাইটস এন্ড চিউস দ্য বোনস অফ দ্য মিট with his soft teeth and rough jaws, the dangerous and beautiful sea crashes onto the shore with deep and continuous sound. এই বিষয়টাই এই লাইনগুলোর মধ্যে বলা হয়েছে। ফার্স্ট স্ট্যান্ডার্ডের লাস্ট দুটো লাইনে কি বলেছে? The giant sea dog moans, licking his greasy paws. Throughout the all days activities, after doing the all days activities, when the sea or the dog, both of them become quite tired, what are they doing? The giant sea dog's moans. Moon mean katranu ba long low sound of suffering is called moaning. তোমার যখন সারাদিন ধরে তুমি যখন কোন একটা কাজ কন্টিনিউয়াসলি করেই যাও তখন কি হয়? তোমার এনার্জি বার্ন হয়। শেষে যখন রাত্রি হয় বা দিনের শেষে তোমার কি হয়? ক্লান্তি আসে। তখন তোমার মধ্যে উফার পাচ্ছি না, ক্লান্ত লাগছে, এই যে একটা সাফারিং এর জন্য আমরা যে মধ্যে একটা কাতরানি বিষয় আসে, দ্যাট ইজ কল্ড মোনিং। দ্য জায়ান্ট সি ডগ মোনিং, বোথ দ্য সি অ্যান্ড দ্য ডগ। যখন জোয়ার আসে তখন কি হয়? সমুদ্রের জল ফুলতে থাকে এবং কন্টিনিউয়াসলি অনেক বেশি ভাবে ঢেউগুলো সমুদ্রের তীরে আছড়ে পড়তে থাকে। জোয়ারের পর যখন ভাটা হয় কি হয়? সমুদ্র একটু ভিতর দিকে সরে যায়, তখন ঢেউয়ের প্রকোপটা আস্তে আস্তে কমতে থাকে। দ্যাট ইজ দ্য মোনিং অফ দ্য সি, ভাটা যেটাকে আমরা বলি। এবং সারাদিন এটা সেটা খাওয়ার পর কুকুরও আস্তে আস্তে ক্লান্ত হয়ে যায়। দ্য জায়ান্ট সি ডগ মোনস when both of them are being tired. What are they doing? They are resting by licking his greasy paws. কুকুর কি করে? By keeping his head between both the paws, তার দুটো থাবার মধ্যে, প মানে হচ্ছে থাবা, PAW প, থাবার মধ্যে তার মাথাটাকে রেস্ট করে, মাথাটাকে রেখে হি ইজ রেস্টিং। সমুদ্রও ঠিক তেমনি ভাবে যখন ভাটা আসে তখন কি করে? যে সে শান্ত হয়ে তার ঢেউয়ের প্রকোপটা আস্তে আস্তে কমতে থাকে, ঢেউগুলো অনেক ধীরে ধীরে অনেক আস্তে আস্তে সি বিচের ওপর আশ্রে পড়ে। ঠিক আছে? নাও কাম টু দ্য সেকেন্ড স্ট্যান্জা অফ দ্য পোয়েম। And when the night wind roar, long loud sound or howl. Roar means when the night wind roars, যখন নাইট উইন্ড, রাত্রিবেলা যখন ঝোড়ো বাতাস বয়, and the moon rocks in the stormy cloud. The word rock means appear. At night, when moon appears in a cloudy stormy night, রাত্রিবেলা মেঘাচ্ছন্ন দিনে যখন চাঁদের আবির্ভাব ঘটে এবং সেই সঙ্গে ঝোড়ো বাতাস বয়, he bounds to his feet and snaps and snips. সমুদ্রের গর্জন এবং বাতাসের শব্দ এখানে মিলেমিশে একাকার হয়ে যায়। He bounds his feet. The sea, the waves of the sea jump to his feet. Feet means the sandy sea source. সমুদ্রের ঢেউগুলো সেই স্যান্ডি মানে বালুকাময় সমুদ্র তটের ওপরে জাম্পস করে, বাউন্স মানে আছড়ে পড়ে। And snaps and snips. Snaps is the sound of breathing and snips হচ্ছে sound of taking smell. যখন আমরা নিঃশ্বাস, অ্যাকচুয়ালি আমরা প্রশ্বাস নিই এবং নিঃশ্বাস ত্যাগ করি, এই যে বিষয়টা, দিস ইজ কল্ড স্নাপস। স্নাপস এবং স্নিপস যখন আমরা গন্ধ শুকি,
এরম ভাবে গন্ধ শুকিয়ে আমরা, দিস ইজ কল্ড স্নিপস। জাস্ট লাইক আ ডগ, কুকুর যখন কি হয়, প্রচন্ড ক্ষেপে যায়, রেগে যায়, চিৎকার করে, তখন সে কি করে, বিভিন্ন জায়গায় গিয়ে সে জোরে জোরে নিঃশ্বাস নেয়, সে কোথায় কি আছে সে গন্ধ শোকে। ঠিক সেরকম ভাবে আমরা এখানে দেখছি যে ইন আ ক্লাউডি স্টর্মি নাইট when moon appears the turbulence and turmoil of the sea is increased, সমুদ্রের বিভৎসতা, সমুদ্রের গর্জন অনেক বেড়ে যায় by the roaring of the night wind. নাইট উইন্ড মানে রাত্রির বাতাসের গর্জনের সঙ্গে সঙ্গে। এবং এই সেকেন্ড স্ট্যান্ডাতে আমরা একটা ডিফারেন্ট সাউন্ডস অ্যান্ড অ্যাকশনের এক্সাম্পল পাচ্ছি। তারপরে কি বলছেন কবি, shaking his wet sides over the cliff and howls and hollows long and loud. Then the sea, shaking his wet sides. কুকুর হঠাৎ করে জলে ভিজে গেলে কি হয়, সে তার গা থেকে জলগুলো ঝাড়তে থাকে। সমুদ্র ঠিক তেমনি ভাবে তার he is sprinkling the frothy water to the cliffs of the mountain. cliffs মানে হচ্ছে চূড়া, বা ক্লিফ কথাটার অর্থ হচ্ছে ওভারহ্যাঙ্গিং পিসেস অফ রকস, অর্থাৎ রক মানে পাহাড়ের ওপরের অংশ, যেটাকে আমরা চূড়া বলি। তো সমুদ্রের এরকম অনেক জায়গায় আমরা দেখি যে পাহাড় এবং সমুদ্র যেখানে মিলেমিশে একাকার হয়ে যায়। অ্যাকচুয়ালি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যে সি বিচ গুলো রয়েছে সেখানে আমরা অনেক জায়গাতেই দেখি যে সমুদ্রের ঠিক পাশেই কোনো পাহাড় এবং সমুদ্রের জলটা ক্রমশ সেই পাহাড়ের গায়ে আছড়ে পড়ছে। The poet here says like that the frothy water of the sea sprinkles on the cliffs of the mountain in such way when the dogs becomes wetty, he sprinkles the water from the sides of his body. কুকুর যেভাবে তার গা থেকে জল ঝাড়া দেয়, ঠিক সেরকম ভাবে তার সমুদ্রের যে ফেনাযুক্ত ঢেউগুলো সেগুলো পাহাড়ের যে ক্লিফ বা চূড়া তার উপর আছড়ে পড়ছে। One more thing, snaps and snips, this is also the example of alliteration, onomatopoeia and assonance. And howls and hollows, long and loud. Howls and hollows means a very loud utterance or shouting. এবং যখন কুকুর তার গা থেকে জল ঝাড়া দিচ্ছে, ঠিক তখনই he is also howling in long and loud sound, howls and hollows. ঠিক তেমনি ভাবে রাত্রিবেলা যখন নাইট উইন্ড প্রচন্ড জোরে ব্লো করছে, সমুদ্রের যে গর্জন সেটাকেও কবি হাউলস অ্যান্ড হলোস বলে এখানে ব্যক্ত করেছেন। এবং howls and hollows, howls is the examples of onomatopoeia and howls and hollows are the examples of both alliteration, howls and hollows, repetition of 8 sounds, and the examples of howls and hollows create a rhythmic effect. That means this is the examples of assonance also. Now come to the third stanza. But on quiet days of May or June, সারা বছরের কথা কবি এখানে বলছেন। In each and every different weather, the atmosphere of the nature looks different. But in quiet days of May or June, মে এবং জুন মাসের শান্ত দিনগুলোতে, quiet days when the weather is more pleasant, when even the grasses of the dune, যখন grasses of the dune means বালিয়াড়ি, বা এই যে সমুদ্রের তীরে বালিগুলো জমে জমে কিছুটা জায়গা উঁচু উঁচু হয়ে যায় না, সেটাকে ডিউন বলছে। when even the grasses of the dune play no more their reedy tunes,
Just look at the phrase reedy tunes. Reed. Where do we find the reeds? In most of the musical instruments, we find reeds. And the playing of reeds create different kinds of tunes, such as হারমোনিয়াম, সিনথেসাইজার বা পিয়ানো, এরকম কোনো একটা যদি তুমি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কথা ধরো, কি দেখবে যে প্রত্যেকের রিড রয়েছে এবং সেই রিডগুলো বাই প্লেইং দ্য রিডস বাজিয়ে আমরা বিভিন্ন ধরনের টিউন তৈরি করি, সুর তৈরি করি। ঠিক তেমনি ভাবেই নেচারের মধ্যে অনেক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে এবং যার রিডগুলো বাজালে বিভিন্ন ধরনের টিউন তৈরি হয়, বিভিন্ন ধরনের সুর তৈরি হয়। যেমন ধরো যখন শীতকালে নর্থ উইন্ড বয়, তখন উত্তরে বাতাস বয়, তখন নেচারের একটা শব্দ হয়। আবার যখন গ্রীষ্মে কালবৈশাখী ঝড় হয়, তখন আর একটা শব্দ হয়। কিংবা আবার যখন ধরো বর্ষাকালের বর্ষার ঝোড়ো বাতাস বা পশ্চিমা বায়ু, তখন আর এক ধরনের শব্দ হয়। প্রত্যেক বাড়ি বাতাস বইছে, কিন্তু প্রত্যেকটা বাতাস বওয়ার যে সুরগুলো, যে শব্দগুলো, সেটা হচ্ছে ডিফারেন্ট। And this is the nature of the musical instrument of nature, of mother nature. কি বলছেন কবি, যে যখন মে জুন মাসের শান্ত দিনগুলোতে when the grasses of dune play no more ready tunes, বালিয়ারির যে ছোট ছোট ঘাসগুলো মে জুন মাসে কি হচ্ছে, এমন একটা সময়ের কথা বলছেন যখন ওয়েদার একদম প্লেজেন্ট, সেভাবে কোনো বাতাস বইছে না, কোনো রিডি টিউন তো সেভাবে তৈরি হচ্ছে না, বা হলেও সেটা হয়তো হচ্ছে কিন্তু সেটা এতই স্লো, এতই আস্তে, এতটাই তার সাউন্ড এতটাই কম, সেটা আমাদের কান অব্দি সেভাবে আসছে না। With his head between his paws, he lies on the sandy shores. With his head, সি কি করছে, তার থাবার মাঝখানে তার মাথাটাকে রেখে কুকুর যখন ঘুমিয়ে পড়ে, যখন ক্লান্ত হয়ে সে কি করে, তার থাবার মাঝখানে তার মাথাটাকে রেখে ঘুমিয়ে পড়ে। ঠিক তেমন ভাবেই যে সমুদ্রের হেডসটা কি, হেড হচ্ছে সমুদ্র, সমুদ্রের যে বিপুল জলরাশি, আর সমুদ্রের পটা কি বা থাবাটা কি, থাবাটা হচ্ছে যে তার আছড়ে পড়া ঢেউগুলো। যখন সেভাবে কোনো ঢেউ নেই, ঢেউ কখন যখন বাতাস বেশি বয় তখন তো ঢেউ বেশি ভয়ঙ্কর ভাবে আছড়ে পড়তে থাকে। যদি কোনো বাতাস না হয় তাহলে ঢেউয়ের গতি অনেক অনেক কমে যায়। তো সেটাই কবি বলছেন যে উইথ হিজ হেড বিটুইন হিজ পা হি লাইজ অন দ্য স্যান্ডি শোর্স। দ্য violence, the powerfulness of the sea becomes lesser and he is in a quiet and resting mood. সে যেন রেস্ট নিচ্ছে, সে শান্ত হয়ে গেছে। So quiet, he scarcely snores. The sound of nose when a man is sleeping. নাক ডাকাকে বলা হয় snores. সে শান্ত হয়ে কি করছে, সে এতটাই শান্ত হয়ে গেছে যে সে নাক পর্যন্ত ডাকছে না। মানে কুকুর যখন ঘুমাচ্ছে, সে ক্লান্ত হয়ে এতই ঘুমিয়ে পড়েছে, এতটাই সে গভীর ঘুমে ঘুমাচ্ছে যে তার কোনো শব্দই তার মধ্যে থেকে উদ্ভূত হচ্ছে না। ওকে, দিস ইজ দ্য পোয়েম. The poem is divided into 3 stanzas. In the very first stanza, the poet compares the violent, powerful sea with a hungry dog. In the second stanza, the poet compares the roaring sea with howling dog. And in the very third stanza, the poet compares the quiet sea with a sleeping dog. And 4 kinds of figures of speeches are used here. What are this metaphor? The sea is compared to the dog. This is the example of metaphor. The second, alliteration, the repetition of same consonant. We find the example of alliteration in giant and grey. Rumbling, tumbling, repetition of L sound. Giant and grey, repetition of G sound. Snuffs and snips, repetition of A sound. And howls and hollows, repetition of both H and L sounds. And the third example of figure of speech is onomatopoeia.
the pronunciation alike the sounds of the facts, and we find the examples of onomatopoeia in rumbling, tumbling, howls, snaps and snips, and examples of assonance. We find it in snaps and snips, rumbling, tumbling, howls and hollows. Assonance, the figure of speech which creates a rhythmic effect in our mind. The sound words create rhythmic effect in our mind. Okay? ভীষণ সুন্দর একটা কবিতা। তোমাদের বুঝতে যদি কোথাও অসুবিধা হয় তোমরা আমাকে জিজ্ঞেস করো। আর তোমাদের কাজ হচ্ছে যে কবিতাটা পড়ে ঠিকঠাক প্রোনাউন্সিয়েশন করে কবিতাটা পড়ে কবিতাটা রেকর্ড করবে এবং সেই সঙ্গে প্রতিটা লাইনে কি বুঝছো সেটা বাংলা অথবা ইংরাজিতে সেটা বলবে। কবিতাটা পড়তে পড়তে কবিতার যে অর্থ সেটা বলতে বলতে রেকর্ড করে আমাকে পরের ক্লাসে পাঠাবে। আজ এই পর্যন্তই। আবার অন্য কোনো পড়া নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আসবো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।